আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এরপরের দিন রাতেই আমাকে এইখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট। We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও চেয়ারে বসাবো না। আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুরের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never for a second you were never comfortable. এবং এখন তাদের বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখানে রশিদকে এখানে বের করে হাত পা বেঁধে টাই করে টাইরে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। এই ইন্টারভেশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছু রাখা আছে, জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American business. মেন্টাল অনেক টর্চার হয়েছে। এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমরা কোনো বুঝার সুযোগ হয়নি অর্ডার দিই, কারণ আমাদের চোখে বারো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে রশিদে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক বক নামাজে খালি সময় হলো। So it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার, it was প্রচুর আওয়াজ খাবার টাবার দিতে আমাকে এরকমই আর সবগুলো অনেক লেখালেখা ছিল। অনেকে অনেক রকমের যেগুলি কমেন্ট করতে গভর্নমেন্ট তো বলছে ইন্টারভিউ রুমে নিয়ে যেতে পারবো। এখানে তো কিছু অল্প সময় থাকতো, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার উপর চোখ খুলে দিত। আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারভিউ রুমে নিয়ে দিই। ইন্টারভিউশন তো এখানে সারা রাতেও ইন্টারভিউশন করতো এখানে, বা কখনো অজ্ঞান হয়ে গেলে বা কোনো কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে। মারতো কেউ এসে ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো। আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এরপরের দিন রাতেই আমাকে এইখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, হি ইজ জাস্ট উইথ হিজ হ্যান্ড অ্যান্ড ট্রাইং টু গেটিং মাই অ্যাটেনশন। সো I saw him and he just telling me just sit down, and I sit down
and I was just my handcuff was in the back side, so সামনে নিয়ে আসো. So I just did like this, and I was just crying. I just thinking about my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা. আমি তাদের কথা চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম, অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হবে. অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন. সো তারাও বলছিল, আমাদের ছোট ছোট বাচ্চা. আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল, ও বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়. এই পাশে আরো 2 জন ছিল. এটা এখানে এসে তখন এসে গেছে কেন না এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে. কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে. এই সোজা হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না, তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম. কি দিয়ে লিখতা? আমরা হাতের আঙ্গুল যে আমি ওর নাম যখন বলতে নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে লোহার ইয়ে ছিল। হ্যাঁ, লোহার বার ছিল. পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে. আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, তাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল ল্যাব 11 সেল. তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়. একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর জঙ্গিদর বললো. তো জঙ্গিদর বললো, এখন মানুষ তাকায় আছে. তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওরা গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো. আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম. ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমরা গুম করেছিল, আবার ওখানে দিয়ে দিল. পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন. হ্যাঁ, আমরা হাঁটলাম. হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে. পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো. আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়. এরপর আমার I have just my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years, I became manager, and everything was gone. And still, I'm suffering in financial crisis. I have 3 child, and আমি কেসে এখনো হাজিরা দিই. আমার কেসটা এখনো চলছে. জঙ্গি নাটক জঙ্গি নাটক, হ্যাঁ, ওই জঙ্গি নাটকটাই এখনো চলছে. আমি এখনো হাজিরা দিই. আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে. আমার হাত থেকে শুধু ব্লাড বের হয়েছে. তা ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছে কেন, কি অপরাধ বলতেছে, তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তারপর 6 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব. ওইরকম বলে 1 ঘন্টা মতো গাড়িতে আপনারা আমাকে রেড টুতে আনছে. রেড টুতে আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা সেল করছিল, মানে আমরা বসতেও পারি না ওইরকম. আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার. তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু খুলে যাচ্ছিল. আমি বলতেছি আমাকে খুলে দেন না, আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন. পুরো বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না, হেডকোয়ার্টার আছে. আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন. আমি অনেক চিৎকার চেষ্টা করছি, আমাদের পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেয় না. তারপর আমার আম্মু মনে করে এই পাশ দিয়ে ওই সাইডে গেছি. এটা হচ্ছে অনেকগুলো বেবির মেয়ে ছিল, হসপিটাল আছে না, ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল. তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি র্যাবের কাপড় পরছিল, এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাবও লেখা আছে, ওইরকম দিচ্ছি. আর গাড়ি দিচ্ছি, তখন আমি সত্য দেখে আমার একদিন আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে. একদম মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারিনি. তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে. আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাদের
আসতেছে টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাই। ওইটা মানে মুখ থেকে এখন আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমি অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পরে বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত সকাল আমরা আবার রেড ফ্লুতে আসছিলাম। না ওটা না, এইটা এই উপরটা বলছে সাদা কাগজ দেওয়া ছিল, আর বাকি তিনটা কালো ছিল। এখানে সাদা কাগজ ছিল কিন্তু মাঝে মাঝে হ্যাঁ, মানে আমরা দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। আমরা মিডিয়া Whenever I asked me to call Bill,